আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে তারেক রহমান। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে, পররাষ্ট্র সচিব। সাদা পোশাকে গ্রেফতার করা চলবে না, আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে, রিজভী। মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা। বিশ্ব ইজতেমায় ১৪ দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সতর্কতার নির্দেশ। বাংলাদেশকে আরো $১০০ মিলিয়ন ঋণ দেবে এডিবি। চবিতে ১২ ডিসেম্বর শুরু ডোপ টেস্ট, পজিটিভ হলে শিক্ষার্থীর সিট বাতিল। প্রাথমিকের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকছে। গুলিস্তানে নারীর কান ছেড়ে দুল নিয়ে গেল ছিনতাইকারী। ৪৭তম বিসিএস এর আবেদন স্থগিত ঘোষণা। কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে পালালেন ১৫০০ ভারতীয়। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আইন বাতিল করবে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার এ যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। ১০ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, জাতিসংঘ ১৯৫০ সালে ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। ২০২৪ সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়েছে, তবে যখন সময় হবে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া শেষ হলে তখন মন্ত্রণালয় তাদের জানাবে। এ সময় জসিমউদ্দিন বলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশে নাক গলায় না, ভারতকেও আমাদের বিষয় নিয়ে নাক না গলাতে বলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক, তাকে জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে তাহলে প্রথমে তার পরিচয়পত্র দেখাতে হবে। সোমবার সকালে খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস সহ সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অসংখ্য মুসলমান খ্রিস্টান নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না। অথচ দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ভারত ও বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিনের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ব ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে সরকার। গত ৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ইমিগ্রেশন শাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত বিদেশে বাংলাদেশের সব মিশনের রাষ্ট্রদূতদের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাঁদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো দেশগুলোর আবেদনকারীদের জমা দেওয়া প্রাসঙ্গিক নথিপত্র যথাযথ যাচাইয়ের পর ভিসা দেওয়া যেতে পারে। বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত $১০০ মিলিয়ন ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। সোমবার বাংলাদেশ এডিবির কান্ট্রি ডিরেক্টর
হোয়ে ইউন জিয়ং বলেন, এই প্রকল্প বাংলাদেশকে বেসরকারি খাতে অর্থায়ন ত্বরান্বিত করা, অবকাঠামো উন্নয়ন, ঘাটতি মেটাতে সরকারি অর্থায়নের ওপর চাপ কমানো সহ আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। তিনি বলেন, এই ঋণ বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড ফান্ড লিমিটেডের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে, যাতে পিপিপি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তোলা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের শতভাগ ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩৫০ টাকায় নিজস্ব ল্যাবে এই টেস্ট করা হবে। ডোপ টেস্ট পজিটিভ হলে আবাসিক হলের সিট বাতিল হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বেলা 2:30 দিকে চবি উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির কোঅর্ডিনেটর জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আতাইর রহমান, শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশ্ববিদ্যালয় মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়ার কার্যক্রম 6 মাসের মধ্যে স্থগিত করে হাইকোর্টের জারি করা রুল 25 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন নিষ্পত্তি করে সোমবার এই আদেশ দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল। অপরপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাজধানী গুলিস্তানে এক নারীর কান ছিঁড়ে দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আলপনা কুণ্ডু নামের ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। হাসপাতালে তার স্বামী অসীম কুণ্ডু জানান, তাদের বাসা ধানমন্ডিতে। সন্ধ্যায় অটোরিকশায় চড়ে সপরিবারে সূত্রাপুর যাচ্ছিলেন। পথে গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশে চলন্ত রিকশার পেছন থেকে এক ছিনতাইকারী আলপনার ডান কানের স্বর্ণের দুল ধরে টান দেয়। কান ছেড়ে দুল নিয়ে পালিয়ে যায় সে। ৪৭তম বিসিএস এর অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আগামীকাল মঙ্গলবার থেকে এ আবেদন শুরু হওয়ার কথা ছিল। আজ সোমবার বিকেল 4:45টার দিকে এ তথ্য জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। তবে কী কারণে এই আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে তা জানাতে পারেননি তিনি। এর আগে গত 28 নভেম্বর ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএস এর আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল 10টায়। ৩১ ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত এ প্রক্রিয়া চালু থাকার কথা ছিল। কুয়েতের একটি ব্যাংক থেকে 25.5 মিলিয়ন ঋণ নিয়ে ভারতের ১,৪২৫ জন প্রবাসী দেশটি থেকে পালিয়ে গেছেন। পলাতকদের মধ্যে 800 নার্সও রয়েছেন। আল সেয়াহ শাহ পত্রিকার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আরব টাইমস। ইন্দো এশিয়ান নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে জানা গেছে, পলাতকদের কেউ কেউ যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় চলে গেছেন। কুয়েতের ব্যাংকটি আনুমানিক 25.5 মিলিয়ন কুয়েতি দিনার ঋণ খেলাপির জন্য ভারতের কেরালা রাজ্যের 800 নার্স সহ ১,৪২৫ জন ভারতীয়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের স্বয়ংক্রিয় অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অবৈধ অভিবাসী হিসেবে যেসব শিশু যুক্তরাষ্ট্রে গিয়েছে তাদের সাহায্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তিনি। নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম কোনো টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। গত শুক্রবার এনবিসিতে সেই রেকর্ডেড সাক্ষাৎকার প্রচারিত হয়। সেখানে ট্রাম্প বলেছেন, তিনি অভিবাসন বিষয়ক নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাতিল করতে চান। এছাড়া ট্রাম্প সামনের মাসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই 2021 সালের মার্কিন ক্যাপিটাল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের জন্য ক্ষমা করার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই মানুষগুলো নরকের মতো জীবনযাপন করছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন।